সবাইকে আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ কোষ এবং কোষের গঠন অধ্যায়টি সম্পর্কে পড়ব। তো আজকে প্রথম ক্লাসে আমরা কোষ এবং কোষের গঠন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সম্পর্কে জানবো এবং এই এমসিকিউ রিলেটেড যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখো এখানে আছে কোষের সংজ্ঞা, অর্থাৎ আমরা শুরু করছি কোষ এবং কোষের গঠন অধ্যায়। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে কোষ কি। কোষ কি অথবা কোষ কে আবিষ্কার করেছেন এবং কত সালে এটি আবিষ্কার করা হয়, এই সব বেসিক ধারণা কিন্তু আমাদের থাকতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি নিই যে কোষ কি। কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক, যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। তাহলে দেখো আমরা কোষের একটা সংজ্ঞা সম্পর্কে দেখলাম এবং এই সংজ্ঞাটি দিয়েছেন কে? বিজ্ঞানী লোই এবং সিকেভিচ, লোই অ্যান্ড সিকেভিচ এই সংজ্ঞাটি দিয়েছেন। তার সংজ্ঞার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করব। সেটা কি, দেখো এই সংজ্ঞাটা আমরা দেখতে পাচ্ছি যে একটা অর্ধভেদ্য ঝিল্লি থাকবে এবং সজীব মাধ্যম ছাড়াই কোষটা আত্মপ্রজননে সক্ষম হবে। তাহলে আমরা লুই এবং সিকেভিজের সংজ্ঞা অনুসারে বুঝতেছি যে কোষ এমন একটা কিছু যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকবে এবং কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজে নিজে প্রজনন করতে সক্ষম হবে, তাকে আমরা কোষ বলবো। এই কোষ সম্পর্কিত যদি আমাদের সংজ্ঞা চায়, অর্থাৎ ক নাম্বারে অনেক সময় আমাদেরকে বলা হয় যে কোষের সংজ্ঞা লিখো বা কোষ কি, সেক্ষেত্রে আমরা কোষের এই সংজ্ঞাটি দিব যে কোষ হলো জৈবিক ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এছাড়াও আমাদের কোষ সম্পর্কিত আরো অনেক গুরুত্বপূর্ণ সংজ্ঞা বইয়ে আছে, যে সংজ্ঞাগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় সময় দেখা যায় যে যে কোনো একটা সংজ্ঞা প্রশ্নে দিয়ে দেয় এবং তোমার কাছে জানতে চাওয়া হয় যে এই সংজ্ঞাটি কোন বিজ্ঞানী দিয়েছেন। তাহলে এখন আমরা কোন বিজ্ঞানী কোন সংজ্ঞা দিয়েছেন এবং সেগুলো মনে রাখার একটু টেকনিক সম্পর্কে জানবো। তাহলে প্রথমে দেখি যে জিন ব্রাকেট কি সংজ্ঞা দিয়েছেন? কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। জিন ব্রাকেট বলেছেন কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো, জিন ব্রাকেট এর সংজ্ঞা জানার ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা মনে রাখবো, গঠনগত। অর্থাৎ আমরা জিন ব্রাকেটের সংজ্ঞার মধ্যে গঠনগত মৌলিক একক এই ওয়ার্ডটা পাবো, গঠনগত মৌলিক একক পাবো, গঠনগত একক অথবা গঠনগত মৌলিক একক এই নামটা পাবো। তারপর আমরা আসি সিপি হিকম্যান, উনি কি বলেছেন? কোষ হলো জৈবিক গঠন ও কার্যের একক। দেখো, জিন ব্রাকেট বলেছিলেন যে গঠনগত মৌলিক একক, আর হিকম্যান কি বলেছেন? জৈবিক গঠন ও কাজের একক। গঠন ও কাজের একক কে বলেছেন? সিপি হিকম্যান। আর গঠনগত মৌলিক একক কে বলেছেন? অ্যান্সার কি হবে? জিন ব্রাকেট। তারপরে দেখি ডি রবার্টিস, উনি কি বলেছেন? উনি বলেছেন কোষ হলো জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। উনি আবার মৌলিক শব্দটাকে দেখো আগে দিয়েছেন এবং বলেছেন মৌলিক গঠনগত ও কার্যগত একক। তাহলে এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং এই পয়েন্টগুলো আমাদেরকে আলাদাভাবে নোট করতে হবে। কিভাবে? যে জিন ব্রাকেট এর সংজ্ঞা থেকে আমরা বুঝবো যে ওনার সংজ্ঞার মধ্যে গঠনগত ওয়ার্ডটা থাকবে। হিকম্যানের সংজ্ঞাতে আমি কি দেখবো? গঠন এবং কাজ থাকবে। আর ডি রবার্টিসের সংজ্ঞার মধ্যে আমি প্রথমে মৌলিক এককটা পাবো বা মৌলিক শব্দটা পাবো, মৌলিক গঠনগত ও কার্যগত একক। তাহলে দেখো, এভাবে যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে খুব সহজে আমরা সংজ্ঞাগুলো মনে রাখতে পারি। তাহলে আমরা লোই এবং সিকেভিচের সংজ্ঞাটা কিভাবে মনে রাখবো? তাদের সংজ্ঞাতে আমরা দুইটা ওয়ার্ড খেয়াল করবো। ফার্স্ট হচ্ছে অর্ধবেদ্য ঝিল্লি, তারপর সেকেন্ড দেখবো যে এই আত্মপ্রজননে সক্ষম। তাহলে অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকে এবং সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজননে সক্ষম। এই ওয়ার্ডগুলো থাকলে আমরা বুঝবো এটা লোই এবং সিকেভিচের সংজ্ঞা। তারপর জিন ব্রাকেটের সংজ্ঞা আমরা কিভাবে বুঝবো গঠনগত মৌলিক একক। এই যে গঠনগত মৌলিক একক, এই গঠনগত ওয়ার্ডটা দেখে গঠনগত মৌলিক একক থাকলে আমরা বুঝবো এটা দিয়েছেন কি? জিন ব্রাকেট। তারপর সিপি হিকম্যান, উনি কি বলেছেন? জৈবিক গঠন ও কাজের একক। উনি গঠন ও কাজের একক বলেছেন। একজন বলেছেন গঠনগত মৌলিক একক, আরেকজন বলেছেন গঠন ও কাজের একক। তারপরে দেখো ডি রবার্টিস কি বলেছেন? উনি বলেছেন মৌলিক গঠনগত ও কার্যগত একক। অর্থাৎ ওনার সংজ্ঞাতে আমরা মৌলিক শব্দটা আগে পাচ্ছি। আমরা জিন ব্রাকেটের সংজ্ঞাতে মৌলিক শব্দটা পরে পেয়েছি এবং ওখানে কোনো কার্যগত শব্দটা ছিল না, কিন্তু ডি রবার্টিসের সংজ্ঞাতে আমরা দেখছি মৌলিক গঠনগত ও কার্যগত একক। এই ওয়ার্ডটুকু আমাদের গুরুত্ব দিতে হবে বা এই ওয়ার্ডটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি ওয়ার্ডগুলো মনে রাখার মাধ্যমে এই সংজ্ঞাগুলো খুব ইজিলি মনে রাখতে পারবো। আশা করি তোমাদের আর কোনো ভুল হবে না। এবার আমরা আসি
এতক্ষণ তো আমরা কোষ কি, কোষের সংজ্ঞা, কোষ কাকে বলে এগুলো শিখলাম। এখন আমাদের দেখতে হবে যে কোষ কে আবিষ্কার করেছেন, বা কোনো কিছুকে কোষ কে নামকরণ করেছেন। তো কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক। কোষ আবিষ্কার, আমরা যদি বলি যে কোষ আবিষ্কার করেন কে, কোষ আবিষ্কার, কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক। রবার্ট হুক। এবং কত সালে উনি কোষ আবিষ্কার করেছেন? 1665 সালে রবার্ট হুক কোষটা আবিষ্কার করেছেন। কত সালে? 1665 সালে। এখানে আরো একটা এমসিকিউ মনে রাখতে হবে, তাহলে রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছেন সেটা ছিল মৃত কোষ। মৃত কোষ। তাহলে যদি বলা হয় যে কোষ কে আবিষ্কার করেন, অ্যান্সার কি হবে? রবার্ট হুক। আবার যদি বলা হয় মৃত কোষ কে আবিষ্কার করেন, তাহলে অ্যান্সার কিন্তু হবে রবার্ট হুক। এবার আমরা দেখবো যে এই যে রবার্ট হুক কোষ আবিষ্কার করেছেন বা কোষ সম্পর্কে একটা ধারণা দিয়েছেন, তো তার এই ধারণাটা কোন গ্রন্থে প্রকাশ করা হয়েছে? তো রবার্ট হুকের এই যে কোষ সম্পর্কিত ধারণা, এই ধারণাটা প্রকাশ করা হয়েছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে রবার্ট হুকের এই কোষ সম্পর্কিত আলোচনা বা কোষ সম্পর্কিত ব্যাখ্যাটা বর্ণনা করা হয়েছে। এই দুইটা কিন্তু এমসিকিউ এর জন্য একটু গুরুত্বপূর্ণ, যে প্রথমে কোষকে আবিষ্কার করেছেন রবার্ট হুক, অথবা বলতে পারি মৃত কোষকে আবিষ্কার করেছেন, তাহলেও কিন্তু অ্যান্সার হবে রবার্ট হুক। আর যদি বলা হয় যে রবার্ট হুকের কোষ সম্পর্কিত আলোচনা বা কোষ সম্পর্কিত পর্যালোচনা কোথায় প্রথম প্রকাশ করা হয়েছিল বা কোন গ্রন্থে, অ্যান্সার কি হবে? মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রথম প্রকাশ করা হয়। তারপর আমরা তো বুঝলাম যে রবার্ট হুক মৃত কোষ আবিষ্কার করেছেন। এখন তো জীবিত কোষটা তাহলে কি আবিষ্কার করেছেন? আমরা তো জানি সাধারণত বা স্বাভাবিক ক্ষেত্রে যে কোষগুলো হয়, সাধারণ ক্ষেত্রে তো জীবিত কোষ আমরা দেখে থাকি। তাহলে এই জীবিত কোষটা আবার কে আবিষ্কার করেছেন? জীবিত কোষ আবিষ্কার করেছেন অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। জীবিত কোষ আবিষ্কার, জীবিত কোষ আবিষ্কার, জীবিত কোষ কে আবিষ্কার করেছেন? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক অথবা লিউয়েনহুক। লিউয়েনহুক। তাহলে আমরা কিন্তু বুঝে ফেললাম, দুইটা এমসিকিউ গুরুত্বপূর্ণ শিখে ফেললাম, যে কি রবার্ট হুক আবিষ্কার করেছেন মৃত কোষ, আর জীবিত কোষ আবিষ্কার করেছেন কে? লিওয়েন হুক। এতটুকু পর্যন্ত আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ শিখলাম। এবার আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ের প্রথম দিকে তোমরা লক্ষ্য করবে, সেটা হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। এই যে আমরা কোষ দেখছি বা যে কোনো আণুবীক্ষণিক প্রাণী দেখছি, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, ও আমাদের দেহের ভিতরের অনেক কিছু অঙ্গাণু আমরা পর্যবেক্ষণ করছি, বা আমাদের দেহ ব্যতীত কোনো উদ্ভিদ প্রাণী সবার দেহের ভিতরের যে এত এত অঙ্গাণু আমরা পর্যবেক্ষণ করতে পারছি, এগুলো কিসের মাধ্যমে পাচ্ছি? আমরা কি খালি চোখে দেখতে পারছি? অবশ্যই না। আমরা কিন্তু সবকিছু খালি চোখে দেখতে পারছি না। এগুলো দেখার জন্য আমাদের এক প্রকার অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আর অণুবীক্ষণ যন্ত্র স্বাভাবিকের স্বাভাবিক অণুবীক্ষণ যন্ত্রের তুলনায় আরো বেশি শক্তিশালী হচ্ছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। তো এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেছেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার কে আবিষ্কার করেছেন? ম্যাক্স নল ও আর্নেস্ট রাস্কা। ম্যাক্স নল, ম্যাক্স নল ও আর্নেস্ট রাস্কা। আর্নেস্ট রাস্কা, এই দুইজন বিজ্ঞানী ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছেন। তাহলে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এই পার্টের মাধ্যমে কিন্তু শিখে ফেললাম। এবার আমরা পরবর্তীতে দেখবো, আমরা কোষ সম্পর্কে জানলাম, অর্থাৎ কোষ কি সেটা দেখেছি, কোষ কি আবিষ্কার করেছেন, কিভাবে আবিষ্কার হয়েছে আমরা সেটাও দেখলাম। এখন আমাদের আরো জানতে হবে যে এই কিছু কোষ আছে দেখবা যে অনেক বড়, কিছু কোষ আছে অনেক ছোট। তো আমাদের সবচেয়ে বড় কোষ সম্পর্কে জানতে হবে এবং সবচেয়ে ক্ষুদ্র কোষ সম্পর্কে জানতে হবে। এবার আমরা সেটা জানার চেষ্টা করব। তাহলে সবচেয়ে বড় কোষ, সবচেয়ে বড় কোষটা কি? সবচেয়ে বড় কোষ, আমি যদি বলি সবচেয়ে বড় কোষ কি, সবচেয়ে বড় কোষ হলো উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষ কি সেটা? উট পাখির ডিম। উট পাখির ডিম। এবং উট পাখির ডিম, এই কোষটার দৈর্ঘ্য প্রস্থ কত? 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝলাম সবচেয়ে বড় কোষ কি? উট পাখির ডিম। এবার আমরা দেখবো যে সবচেয়ে ছোট কোষ কি। এতক্ষণ সবচেয়ে বড় কোষ দেখলাম, এবার জানতে হবে সবচেয়ে ছোট কোষ কি। সবচেয়ে ছোট কোষ, সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা।
মাইকোপ্লাজমা, বা এর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে পিপিএলও। পিপিএলও এর ফুল ফর্মটা হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তাহলে এখন এই মাইকোপ্লাজমা আবার কতটুকু বা এর দৈর্ঘ্য কতটুকু? তো এই মাইকোপ্লাজমা কোষের ব্যাস মাত্র 0.1 মাইক্রোমিটার। অনেক ছোট কিন্তু, মাত্র 0.1 মাইক্রোমিটার। তাহলে সবচেয়ে বড় কোষ কি? উট পাখির ডিম। এবং সবচেয়ে ছোট কোষ কি? মাইকোপ্লাজমা। এতটুকু আমরা দেখে ফেলছি। এবার আমাদের জানতে হবে এই যে আমাদের শরীর, আমাদের শরীরের সবচেয়ে বড় কোষ কি? মানব দেহের সবচেয়ে বড় কোষ, আমরা যদি মানব দেহের সবচেয়ে বড় কোষ দেখার চেষ্টা করি, মানব দেহের সবচেয়ে বড় কোষ, মানবদেহের সবচেয়ে বড় কোষটা কি? মানবদেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরন, মোটর নিউরন হলো আমাদের শরীরের বা মানবদেহের সবচেয়ে বড় কোষ। এবং এই কোষটা কতটুকু লম্বা? 1.37 মিটার লম্বা। 1.37 মিটার লম্বা। এবার যদি বলি মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ কি? মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ, মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ বা ছোট কোষ কি? তাহলে অ্যান্সার হবে অনুচক্রিকা। অনুচক্রিকা, অনুচক্রিকা। তাহলে বুঝলাম মানবদেহের সবচেয়ে বড় কোষ কি? মোটর নিউরন। এবং এটি 1.37 মিটার লম্বা। আর মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ হচ্ছে অনুচক্রিকা। এখন দেখো, এখানে একটু ঝামেলা আছে যে অনুচক্রিকা এটা এক প্রকার রক্তকণিকা, আর আমরা জানি যে রক্তকণিকা গুলোকে আমরা ফুললি কোষ বলতে পারি না, কোষ বলি না আমরা ওদেরকে কি বলি? রক্তকণিকা বা কণিকা বলি। ওরা কিন্তু কোষ না। কোষ না হওয়ার কারণ কি? ওদের মধ্যে নিউক্লিয়াস নেই, বা কোনো এক সময় ছিল, পরবর্তীতে যখন সেটা রূপান্তরিত হয়েছে বা বড় হয়েছে তখন আর কোনো নিউক্লিয়াস সেখানে নেই। তাহলে এই যে মানবদেহের ক্ষুদ্র কোষ অনুচক্রিকা আমরা বলছি, এটা তোমরা জুলজিতে গেলে বা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে গেলে আবার দেখতে পারবে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ হচ্ছে শুক্রাণু। শুক্রাণু কিন্তু একটা পূর্ণ কোষ, কারণ শুক্রাণুতে নিউক্লিয়াস আছে, কিন্তু অনুচক্রিকাতে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই, যার কারণে আমরা এটাকে কিন্তু প্রপার কোষ বলতে পারি না। তাই তোমরা এই অ্যান্সারটা একটু ভেবেচিন্তে দিবে। যদি কোশ্চেনটা আসে যে মানবদের নিচের কোনটি মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ, এবং যদি দেখো যে অপশনে অনুচক্রিকা দেওয়া আছে, এবং অপশনে অনুচক্রিকা দেওয়া আছে, তাহলে তোমরা অনুচক্রিকা অ্যান্সার করবে। আর যদি দেখো শুক্রাণু দেওয়া আছে, তাহলে শুক্রাণু অ্যান্সার করবে। কিন্তু ধরো যে অপশনে দুইটায় দেওয়া আছে, অপশনে দুইটায় দেওয়া থাকলে তোমরা অবশ্যই শুক্রাণুটাকে বেশি প্রায়োরিটি দিবে। কারণ কি? শুক্রাণু একটা প্রকৃত কোষ বা একটা পূর্ণ কোষ, কিন্তু অনুচক্রিকা কিন্তু পূর্ণ কোষ নয়। তাহলে আমরা বুঝলাম যে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ, এখানে একটু ঝামেলা আছে। একটা হচ্ছে অনুচক্রিকা, আরেকটা হলো শুক্রাণু, এই দুটাই হতে পারে। কিন্তু অনুচক্রিকাটা যেহেতু পূর্ণ কোনো কোষ নয় বা ফুললি কিন্তু আমরা ওকে কোষ বলতে পারি না, তাই এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা হবে শুক্রাণু। মানবদেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এখন এটা এমসিকিউতে কি অপশন আছে তার উপর ডিপেন্ড করবে। যদি ধরো এমসিকিউতে শুক্রাণু অপশনই নেই, তাহলে তুমি শুক্রাণু কোথা থেকে নিয়ে আসবে? তখন কিন্তু তোমাকে অনুচক্রিকা অ্যান্সার করতে হবে। আর যদি ধরো অপশনে অনুচক্রিকা নেই, শুধু শুক্রাণু আছে, তাহলে তুমি শুক্রাণু অ্যান্সার করবে। যদি দুইটাই থাকে তাহলে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে শুক্রাণু। এটা তোমরা একটু মাথায় রাখবে এবং দেখে শুনে এই অ্যান্সারটা করবা। ঠিক আছে? আমরা এতক্ষণ কোষ, কোষ কাকে বলে, কোষের সংজ্ঞা কি, কোন কোন বিজ্ঞানী কোষের কেমন কেমন সংজ্ঞা দিয়েছেন তা দেখলাম। কোষকে আবিষ্কার করেছেন, মৃত কোষ, জীবিত কোষ, এবং সবচেয়ে বড় কোষ, ক্ষুদ্র কোষ, আমাদের দেহের সবচেয়ে বড় কোষ, ক্ষুদ্র কোষ, এগুলো দেখেছি। এবার আমরা দেখব কোষবিদ্যা এবং কোষ তত্ত্ব সম্পর্কিত দুইটি টার্মের সাথে আমরা পরিচিত হব বা দুটো ওয়ার্ড শিখবো। কোষবিদ্যা, কোষবিদ্যা কি? দেখো, জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোষের প্রকার, অঙ্গাণুর ভৌত ও রাসায়নিক গঠন, কোষের বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়। কোষবিদ্যা, আমরা জানি যে কোনো কিছু সম্পর্কে আমরা ধরো শিখতে চাই, যেমন আমরা জীববিজ্ঞান, জীববিজ্ঞান বইটা বা জীববিদ্যাতে কি শিখছি? বিভিন্ন জীব সম্পর্কে শিখছি। সেই জীব কিন্তু উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। তেমনি কোষবিদ্যা আমরা কি সম্পর্কে শিখবো? কোষ সম্পর্কে শিখবো। কোষ কত প্রকার, বিভিন্ন কোষীয় অঙ্গাণুর গঠন, তাদের কোষের বিভাজন, বিকাশ, তারা কিভাবে বৃদ্ধি হয়, এই যে এত সব আলোচনা যেখানে করা হবে তাকে আমরা কি বলবো? কোষবিদ্যা বা সাইটোলজি। এখন দেখতে হবে যে কোষবিদ্যা বা সাইটোলজির জনকটাকে। কোষবিদ্যা বা সাইটোলজির জনক হচ্ছে রবার্ট হুক। কোষবিদ্যার জনক, যদি বলা হয় যে কোষবিদ্যার জনক কে, তাহলে অ্যান্সার কি হবে? রবার্ট হুক। তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে কোষের জনক কে,
কোষের জনকও কিন্তু রবার্ট হুক, তবে সেটা মৃত কোষ। আর জীবিত কোষ হলে লিওয়েন হুক। তাহলে কোষবিদ্যার জনককে রবার্ট হুক। রবার্ট হুক কোষবিদ্যার জনক। এবার নর্মাল কোষবিদ্যার বা প্রাচীন কোষবিদ্যার জনক রবার্ট হুক। এখন আবার আমরা দেখব আধুনিক কোষবিদ্যা নামেও কিছু আছে, বা মডার্ন কোষবিদ্যা। তাহলে এই আধুনিক কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনক, আধুনিক কোষবিদ্যার জনক, আধুনিক কোষবিদ্যার জনককে, আধুনিক কোষবিদ্যার জনক হলো কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন। তাহলে দেখো আমরা আবার দুইজন বিজ্ঞানী নামের সঙ্গে পরিচিত হচ্ছি। কোষবিদ্যা সম্পর্কে আমরা প্রথমে দেখছি যে কোষবিদ্যাটা কি, কোষের যাবতীয় বিষয় সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। ইংলিশ টার্মগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ইংলিশ টার্মগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই যে কোষবিদ্যা না বলে তোমাকে বলে দিতে পারে সাইটোলজির জনককে, তাহলে অ্যান্সার কি হবে? রবার্ট হুক। আবার তোমাকে বলতে পারে যে আধুনিক কোষবিদ্যার জনককে, তাহলেও কিন্তু অ্যান্সার হবে রবার্ট হুক। বিদ্যার জনক দেখলাম রবার্ট হুক, এবং আধুনিক কোষবিদ্যার জনক কাকে দেখলাম? কার্ল পি সোয়ানসন। এবার আমরা দেখো নিচে লিখে রেখেছি কি, কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব বা এর ইংলিশ টার্মটা হচ্ছে সেল থিওরি। সেল থিওরি। এই কোষ তত্ত্বর জনক আবার কি, বা কোষ তত্ত্বটা মূলত কি? কোষ তত্ত্ব হচ্ছে যে কোষ কি কি কাজ করে, বা আমাদের আমাদের দেহ যে কোষ দ্বারা গঠিত, তারপর কোষ যে জীবের ক্ষুদ্রতম এবং গাঠনিক একক, এই যে আমরা কোষ সম্পর্কে বা কোষের যে সংজ্ঞাগুলো দেখেছি, এগুলোই মূলত কোষ তত্ত্বের মূল কথা বা কোষ তত্ত্বের অন্তর্ভুক্ত। তো এই কোষ তত্ত্বের জনককে বা কোষ তত্ত্ব সম্পর্কে কে বর্ণনা করেছেন? কোষ তত্ত্বের জনকে তোমরা তিনজনের নাম দেখবে বা তিনজন বিজ্ঞানীর নাম দেখবে। তো এই তিনজন বিজ্ঞানীর নামগুলো আমরা একটু জেনে নিই। কোষ তত্ত্বের জনককে স্লেইডেন, স্লেইডেন, থিওডোর সোয়ান, স্লেইডেন, থিওডোর সোয়ান বা সোয়ান এবং ভার্চু। স্লেইডেন, থিওডোর সোয়ান এবং ভার্চু, এই তিনজন বিজ্ঞানী কোষতত্ত্ব সম্পর্কে বর্ণনা করেন। তাহলে আমরা বুঝলাম কোষতত্ত্বের জনককে স্লেইডেন, থিওডোর সোয়ান এবং ভার্চু। এবার আমরা যদি কোষতত্ত্বের মূল কথা সম্পর্কে জানার চেষ্টা করি, যে কোষতত্ত্ব মূলত কি জিনিস বা এখানে কি বর্ণনা করা হয়েছে, তাহলে কোষতত্ত্বের মূল কথাতে আমরা দেখতে পারবো প্রথমে আছে যে জীব কোষ দ্বারা গঠিত। এটা বলতে গেলে যে আমরা সবাই এই জিনিসগুলো সম্পর্কে জেনে আসছি বা অবগত আছি। তো কি, জীব কোষ দ্বারা গঠিত, জীব কোষ দ্বারা গঠিত। তারপর সেকেন্ডে উনি কি বলেছেন, বনারা কি বলেছেন? কোষ জীব বা জীবনের গাঠনিক এবং কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক। অর্থাৎ কোষ জীবের ক্ষুদ্রতম মৌলিক একক, এটাই ওনারা বলেছেন। কোষ জীব বা জীবনের গাঠনিক এবং কার্যকরী ক্ষুদ্রতম মৌলিক একক, ক্ষুদ্রতম মৌলিক একক। তারপরে থার্ড যদি আমরা দেখার চেষ্টা করি, তারপরে আছে সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট। সকল কোষ পূর্বস্থিত, পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট, পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট। সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট, এই তিনটা ছিল কোষ তত্ত্বের মূল কথা। তাহলে আমরা কোষবিদ্যা সম্পর্কেও জানলাম এবং কোষ তত্ত্ব সম্পর্কে জানলাম। এবার আমরা পরের টপিকে চলে যাই। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত ঠিকঠাক মতো বুঝতে পেরেছো। এবার পরের টপিকে আমরা আসি। এখানে কি আছে? কোষের প্রকারভেদ। কোষকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমটা দেখবে যে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। আরেকটা দেখবে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তো প্রথমে আমরা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদটা দেখে নিই। কোষের প্রকারভেদ শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, শারীরবৃত্তীয়, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে। তো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতেও আবার কোষ দুই প্রকার। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতেও আবার কোষ দুই প্রকার। একটা হলো দেহ কোষ, দেহ কোষ বা সোমাটিক সেল, দেহ কোষ বা সোমাটিক সেল, সোমাটিক সেল। আরেকটা হলো জনন কোষ, জনন কোষ বা গ্যামিট, রিপ্রোডাক্টিভ সেল অর গ্যামিট। জনন কোষ একটা হলো দেহ কোষ, আর একটা হলো জনন কোষ। জনন কোষের ইংলিশ টার্মটা কি? রিপ্রোডাক্টিভ সেল, রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ সেল। তো
তো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ এই দুই প্রকার হয়ে থাকে, দেহকোষ এবং জনন কোষ, সোমাটিক সেল এবং রিপ্রোডাক্টিভ সেল। এখন দেখতে হবে যে দেহকোষগুলো মূলত কি। দেহকোষ আমরা সাধারণত জানি দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, দেহকোষ আমরা দেখব ডিপ্লয়েড বা 2n, আর জনন কোষ আমরা দেখব হ্যাপ্লয়েড বা n। জনন কোষগুলোর মধ্যে আমরা কি কি দেখতে পারবো, জনন কোষের মধ্যে দেখব শুক্রাণু এবং ডিম্বাণু। জনন কোষ আবার দুই প্রকার, শুক্রাণু এবং ডিম্বাণু। ডিম্বাণু, আর এই শুক্রাণু এবং ডিম্বাণু ব্যতীত আর স্বাভাবিকভাবে যে ধরনের কোষ আমরা দেখতে পাই বা যত রকমের কোষ দেখতে পাই সবগুলোকে আমরা দেহকোষ বলতে পারি। কি কি বলতে পারি দেখো, যেমন আমি যদি একটা উদ্ভিদের ক্ষেত্রে বিবেচনা করি কি বলতে পারি, মূল, কাণ্ড, পাতার কোষ। উদ্ভিদের দেহকোষ কি কি হতে পারে, মূল, কাণ্ড, পাতার কোষ, মূল, কাণ্ড, পাতা। তারপর হতে পারে স্নায়ু কোষ, রক্তকণিকা, স্নায়ু কোষ, রক্তকণিকা, এগুলো সবকিছুকে কি বলা হয়, দেহকোষ। আর জনন কোষ কি কি, শুক্রাণু এবং ডিম্বাণু। এই দুই প্রকার আমরা দেখতে পাই কিসের ক্ষেত্রে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের এই দুইটা প্রকারভেদ আমরা লক্ষ্য করি। এবার আরো একটা প্রকারভেদ আছে, বা সেই প্রকারভেদটা একটু বেশি আমরা দেখে থাকি, আমাদের বেশি প্রয়োজন হয়, কি সেটা, নিউক্লিয়াসের ভিত্তিতে। এই যে একটা কোষকে আমরা অনেক সময় কোষটা আগের কোষ বা আদি কোষ নাকি সুগঠিত কোষ না একদম প্রকৃত কোষ, এই যে ভাগগুলো আমরা অনেক সময় প্রায় সময় বলে থাকি যে এটা হচ্ছে আদি কোষ, এটা হচ্ছে প্রকৃত কোষ, ব্যাকটেরিয়া আদি কোষ, আমরা প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ। এই ভাগটা আমরা কিসের ভিত্তিতে করি, এই ভাগটা আমরা করে থাকি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষ আবার দুই প্রকার, কি কি, আদি কোষ এবং প্রকৃত কোষ। আমাদের সবার মোটামুটি জানা শোনা দুইটার নাম, একটা আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। তো আদি কোষের আরো কিছু নাম আছে, আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ। আদি কোষ আরো কি নাম আছে, আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেল। আর আরো একটা প্রকারভেদ কি, প্রকৃত কোষ, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ। তাহলে আদি কোষ অথবা প্রাককেন্দ্রিক কোষ এবং প্রকৃত কোষ অথবা এবং সুকেন্দ্রিক কোষ, এই দুই প্রকার প্রকারভেদ আমরা দেখতে পারি নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। এবার চলো আমরা এই দুইটা প্রকার সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। আদি কোষ এবং প্রকৃত কোষ কি বা কোথায় আমরা এদেরকে দেখতে পাই, এগুলো এখন আমাদের জানার বিষয়। আমরা যদি আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যের দিকে খেয়াল করি, অর্থাৎ আদি কোষ প্রকৃত কোষের বৈশিষ্ট্যগুলোকে আমরা যদি একটা পার্থক্য আকারে বিবেচনা করি, ধরো আমি একটা পার্থক্য আকারে আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য বৈশিষ্ট্যগুলোকে বিবেচনা করতেছি, তাহলে কি হবে, এ পাশে যদি আমার আদি কোষ থাকে, আদি কোষ, এবং এই পাশে যদি আমার প্রকৃত কোষ থাকে, এই পার্থক্যটা কিন্তু তোমাদের সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, আর পাশাপাশি এমসিকিউ এর জন্য তো গুরুত্বপূর্ণ আছেই। সিকিউ এর জন্য প্রায় সময় দেখা যায় খ নাম্বারে অথবা গ নাম্বারে এই পার্থক্যটা দিয়ে দিতে পারে, মার্কস অনুসারে তুমি পার্থক্য লিখবে। ধরো খ নাম্বারে যদি আসে তাহলে তো অবশ্যই তুমি দুই তিনটা বেশি পার্থক্য লিখবে না, আর যদি গ বা ঘ নাম্বারে আসে তাহলে অবশ্যই কিন্তু তোমাকে একটু 5 6 7টার মতো পার্থক্য লিখতে হবে। এখন আমরা একটু পার্থক্য করে এদের বৈশিষ্ট্যগুলো জানার চেষ্টা করি, যে আদি কোষ কি, প্রকৃত কোষ কি। আদি কোষ অর্থাৎ এর নিউক্লিয়াসটা অগঠিত, একদম প্রকৃত ওর নিউক্লিয়াস নেই। একটা নিউক্লিয়াস, প্রকৃত নিউক্লিয়াসের যদি আমরা গঠন দেখার চেষ্টা করি, তাহলে সেখানে দেখবো আমাদের নিউক্লিয়াসের একটা আবরণ থাকবে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, এগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসগুলোতেও জানবো। তাহলে আদি কোষের ক্ষেত্রে আমরা কি দেখবো, এর নিউক্লিয়াস অগঠিত, আদি কোষের নিউক্লিয়াস অগঠিত, অগঠিত। এবার আসি প্রকৃত কোষে, প্রকৃত কোষের ক্ষেত্রে দেখবে এদের নিউক্লিয়াস হলো সুগঠিত, প্রকৃত কোষের ক্ষেত্রে এদের নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত। তারপর আদি কোষের ক্ষেত্রে আমরা দেখব যে আদি কোষের ডিএনএ বৃত্তাকার, আদি কোষের ডিএনএ আছে এবং সেই ডিএনএটা বৃত্তাকার।
কিন্তু বলো তো প্রকৃত কোষের ডিএনএ কি হবে? প্রকৃত কোষের ডিএনএ কিন্তু সূত্রাকার। আমরা কিন্তু প্রকৃত কোষী, তাহলে আমাদের সাথেও একটু হালকা পাতলা তুলনা করে কিন্তু তুমি প্রকৃত কোষের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে পারো। যেমন আমাদের নিউক্লিয়াসটা সুগঠিত, আমাদের ডিএনএ কেমন? আমাদের ডিএনএ সূত্রাকার। তাহলে প্রকৃত কোষের ডিএনএ কেমন? প্রকৃত কোষের ডিএনএ হলো সূত্রাকার। সূত্রাকার। এরপরে আসি আমরা, এরপরে দেখবো যে আদিকোষে আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু নেই। অর্থাৎ কি, আদিকোষের যেসব অঙ্গাণুই থাকুক না কেন তাদের কোনো আবরণ নেই। কিন্তু প্রকৃত কোষের ক্ষেত্রে আমরা কি দেখবো যে আবরণী বেষ্টিত অঙ্গাণু আছে। তো এইসব আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকার কারণে কিন্তু তার নিউক্লিয়াসটাও সুগঠিত এবং সে একটা প্রকৃত কোষ। কারণ নিউক্লিয়াস সুগঠিত হতে হলেও তারও কিন্তু একটা আবরণের প্রয়োজন। পাশাপাশি অন্য কোনো কোষীয় অঙ্গাণু ভালোভাবে সুগঠিত হতে হলে তারও কিন্তু আবরণের প্রয়োজন। তাহলে যার কোনো আবরণী নেই সে কিভাবে সুগঠিত হবে? সে তো অগঠিত হবে। আর অগঠিত মানেই কি? আদিকোষ। তাহলে এবার আমরা দেখি যে আবরণী বেষ্টিত, আদিকোষে আবরণী বেষ্টিত অঙ্গাণু নেই। আবরণী বেষ্টিত অঙ্গাণু নেই। আবরণী বেষ্টিত অথবা আবরণী যুক্ত, আবরণী বেষ্টিত অঙ্গাণু নেই। অঙ্গাণু নেই। কিন্তু প্রকৃত কোষে কি দেখবে যে আবরণী বেষ্টিত অঙ্গাণু আছে। আবরণী বেষ্টিত অঙ্গাণু আছে। তারপর আদিকোষের ক্ষেত্রে আমরা দেখব আদিকোষের রাইবোজোম, আদিকোষের রাইবোজোম হচ্ছে 70S। আদিকোষের রাইবোজোম হলো 70S। এই 70 কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? 50S প্লাস 30S। এটা এক প্রকার ইউনিট। 50S ইউনিট আর 30S ইউনিট পরস্পরের সাথে মিলিত হয়ে 70S একটা ইউনিট গঠন করে। এটা যদি তুমি নর্মাল যোগের হিসাব করতে চাও যে 50 আর 30 টু 80 হচ্ছে, তাহলে এই রাইবোজোমটা কেন 70S হচ্ছে? তাহলে এটা কিন্তু হবে না, কারণ এই এস দ্বারা একটা একক বোঝানো হচ্ছে, সেটা কি? ভেডবার্গ ইউনিট। এই ভেডবার্গ এককে 50S রাইবোজোম আর 30S রাইবোজোম মিলে একটা রাইবোজোমের ইউনিট গঠন করে, সেটা হয় 70S রাইবোজোম। তাহলে আদিকোষের রাইবোজোম 70S এবং প্রকৃত কোষের রাইবোজোম আমরা কত দেখব? প্রকৃত কোষের রাইবোজোম হবে 80S। প্রকৃত কোষের রাইবোজোম 80S। 80S কে আমি কি দ্বারা ভাগ করতে পারি? 60S প্লাস 40S। তারপর দেখবো আদিকোষে কোনো সাইটোস্কেলিটন থাকে না। আদিকোষে সাইটোস্কেলিটন, সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল, সাইটোস্কেলিটন থাকে না। আদিকোষে সাইটোস্কেলিটন থাকে না। আর প্রকৃত কোষে কি? সাইটোস্কেলিটন থাকে। প্রকৃত কোষে সাইটোস্কেলিটন থাকে। তবে আদিকোষের ক্ষেত্রে দেখবো যে আদিকোষের আরএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ এনজাইম, এটা এক প্রকার এনজাইম। আরএনএ পলিমারেজ এক প্রকার। আরএনএ পলিমারেজ কয় প্রকার? এক প্রকার। আর প্রকৃত কোষের ক্ষেত্রে দেখবো আরএনএ পলিমারেজ তিন প্রকার। প্রকৃত কোষের আরএনএ পলিমারেজ কত প্রকার? তিন প্রকার। আদিকোষের যেটা এক প্রকার, প্রকৃত কোষে সেটা কয় প্রকার? তিন প্রকার। তারপরে এবার আমরা আরো আসি, আরো কিছু বৈশিষ্ট্য দেখি। আদিকোষে অপেরণ থাকে। এখন অপেরণটা কি? অপেরণ হচ্ছে আদিকোষ প্রকাশক একটা ইউনিট। আদিকোষ প্রকাশক ইউনিটকে বলা হয় অপেরণ। তাহলে আদিকোষে অপেরণ থাকে। আর প্রকৃত কোষে তাহলে কি? অপেরণ কিন্তু থাকবে না। প্রকৃত কোষে অপেরণ থাকে না। দেখো আমরা কতগুলো বৈশিষ্ট্য শিখে ফেলেছি ইতোমধ্যে, কিন্তু আমাদের 4 মার্কস বা 3 মার্কসের কোশ্চেনে অ্যান্সারের জন্য অনেকগুলো বৈশিষ্ট্য শিখা শেষ। তাও আমরা আরো কিছু বৈশিষ্ট্য একটু দেখার চেষ্টা করবো। আদিকোষের কোষ বিভাজন দেখবা অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস। আদিকোষের কোষ বিভাজন কি? অ্যামাইটোসিস। আর প্রকৃত কোষে কি দেখবো? প্রকৃত কোষে দেখবো মাইটোসিস প্লাস মায়োসিস। মাইটোসিস এবং মায়োসিস কোষ বিভাজন প্রকৃত কোষে হয়ে থাকে, কিন্তু আদিকোষে কি? অ্যামাইটোসিস, মাইটোসিস প্লাস মায়োসিস। তারপরে আরো আছে আদিকোষে অবাধ শ্বসন হয়ে থাকে। আদিকোষে শ্বসনের ধরনটা কি? অবাধ শ্বসন। আর প্রকৃত কোষে কি হবে তাহলে? প্রকৃত কোষে সবাধ শ্বসন। প্রকৃত কোষে সবাধ শ্বসন। এই তো দেখো আমরা আদিকোষ এবং প্রকৃত কোষের অনেকগুলো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কিন্তু শিখে ফেলেছি। এই এতগুলো বৈশিষ্ট্য যদি তুমি এক্সামে অ্যান্সার করতে পারো তাহলে তুমি নিশ্চিত থাকা যায় যে 3 মার্কসের কোশ্চেন অথবা 4 মার্কসের কোশ্চেন আসলে 3-এর 3 অথবা 4-এর 4 ইনশাল্লাহ পেয়ে যাবো। তো আশা করি আজকের ক্লাসে সবকিছু তোমরা সবাই খুব সুন্দর করে বুঝে ফেলেছো। এতটুকু তোমরা বুঝে থাকলে এতটুকু তোমরা সবাই সুন্দর করে পড়ে ফেলবে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।